অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ইন্ডিয়ান পলিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ, সংবিধান সংশোধন, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। যদিও ইতিপূর্বে আমরা সংবিধান সংশোধন সম্পর্কে জেনেছি, কোন কোন পদ্ধতিতে সংবিধান সংশোধন হয় সেটা জেনেছি, কিন্তু কোন কোন গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনগুলো সংবিধান তৈরির পর থেকে বর্তমান সময় পর্যন্ত হয়েছে সেই সম্পর্কে আমরা আজকে কিন্তু ডিটেলসে জানব। একেবারে সংবিধান তৈরির পর থেকে কী কী সংশোধন, কী কী গুরুত্বপূর্ণ সংশোধন এখনও পর্যন্ত হয়েছে সেগুলো সম্পর্কে আমরা ডিটেলসে জানবো আজকে। তার আগে আমরা আরেকবার পুরাতন একটা বিষয় দেখে নেব যে সংবিধান সংশোধনের কী কী পদ্ধতি রয়েছে। আর্টিকেল 368-তে সংবিধান সংশোধন সম্পর্কে বলা রয়েছে এবং দশম পার্ট 20-তে আর্টিকেল 368-এ বলা রয়েছে কিভাবে সংবিধান সংশোধন হতে পারে। তিনটি পদ্ধতি রয়েছে। প্রথম যে পদ্ধতি সেটা রয়েছে কি, কক্ষে উপস্থিত ও ভোটদানকারী সদস্যের 2/3 অংশের অনুমোদন। আর দ্বিতীয় পদ্ধতিতে কি, অর্থাৎ 2/3 মেজরিটি যেটাকে বলা হয়, যতজন এলেন সেই দিন কক্ষে, অর্থাৎ সেটা যে কোনো কক্ষে হতে পারে, রাজ্যসভা, বিধানসভা বা লোকসভা, যে সভাটাতে সংশোধনী বিলটা আসছে, ভোটাভুটি যেদিন হচ্ছে সেদিন 2/3 মেজরিটিতে যতজন উপস্থিত আছেন তার 2/3 মেজরিটিতে পাশ হতে হবে। কী কী উদাহরণ, কী কী এইভাবে হয়? মৌলিক অধিকার, চতুর্থ অধ্যায় নির্দেশমূলক নীতি ডিপিএসপি এবং ফান্ডামেন্টাল রাইটস এই পদ্ধতিতে হয়। এবং দ্বিতীয় পদ্ধতিটা কি, অর্ধেক রাজ্যের অনুমোদন প্রয়োজন, অর্থাৎ যেখানে রাজ্যের স্বার্থ জড়িত আছে, সেখানে যতগুলো রাজ্য রয়েছে তার অর্ধেক, অন্তত পক্ষে অর্ধেক রাজ্যের সিম্পল মেজরিটিতে পাশ হতে হবে। 7 শিডিউলে যে সমস্ত বিষয় রয়েছে, কেন্দ্র রাজ্যের আইনের যে সমস্ত বিষয় রয়েছে, রাষ্ট্রপতির নির্বাচন, কারণ রাষ্ট্রপতির নির্বাচনে বিধানসভার সদস্যরাও জড়িত, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের সম্পর্কিত বিষয়গুলো, এই সমস্ত বিষয় কিন্তু এই রাজ্যের অনুমোদনটা প্রয়োজন হয়। আরেকটা কি, সিম্পল মেজরিটি, সেটাতে কি হয়, যতজন সদস্য রয়েছেন তার অর্ধেকের বেশি সদস্য। নতুন রাজ্য সৃষ্টিতে 2-3-4 ক্ষেত্রে, নতুন বাউন্ডারি চেঞ্জের ক্ষেত্রে, নতুন রাজ্যের নাম পরিবর্তনের ক্ষেত্রে সিম্পল মেজরিটিতে যেটা বলা হয় সেটা এই তৃতীয় পদ্ধতিতে বলা রয়েছে। কোন কোন বিষয়গুলো সেটা গুরুত্বপূর্ণ, আমরা যদি আগে জেনেছি, এখানে আমরা একটু রিভাইজ করে নিলাম। 24তম সংবিধান সংশোধন 1971-এ কি বলা হচ্ছে, যে কোনো অংশের সংশোধন বা বর্জন করার ক্ষমতা পার্লামেন্টের কিন্তু আছে। 368 ধারা বলে সম্পাদীয় সংশোধন ক্ষেত্রে 13 ধারা প্রযুক্ত হবে না। আর্টিকেল 13 368 ধারার ক্ষেত্রে প্রযুক্ত হচ্ছে না। সংবিধান সংশোধনী বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য যদি তা উভয় কক্ষে সংগৃহীত হয়। তো যদিও 24তম সংশোধনী সম্পূর্ণ বিষয়গুলো ছিল না, যে কোনো বিষয়ে আছে বেসিক স্ট্রাকচার ছাড়া, যেটা পরবর্তী সালে 1973-এ যেটা সংশোধনী পরবর্তী সময় চেঞ্জ হয়। তো যাই হোক, 24তম সংশোধনীটা আমাদের একটু মনে রাখতে হবে। এখানে যদিও আমরা আবারও এই সংশোধনীগুলো কিন্তু এইখান থেকে শুরু হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ, খুব অ্যাটেন্টিভলি প্রত্যেকটা এখান থেকে, কারণ প্রচুর প্রশ্ন হয় এখান থেকে, বারবার প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সংবিধান সংশোধনী থেকে। কততম সংশোধনী, কত বছর এবং কোন বিষয়? প্রথম সংশোধনী হয়েছিল 1951 সালে। সংবিধান আসছে 1950-এর 26শে জানুয়ারি, এবং তারপরেই পরের বছরই কিন্তু প্রথম সংশোধনী আসছে। সেখানে কি হচ্ছে, 9 শিডিউলকে যুক্ত করা হচ্ছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে কী কী বিষয় রয়েছে? ল্যান্ড রেভিনিউ, ল্যান্ড ট্যাক্স, রেলওয়ে ইন্ডাস্ট্রি, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। এবং দুটি অধিবেশনের মাঝে 6 মাসের বেশি গ্যাপ থাকবে না। আমরা জানি যে অধিবেশনগুলো বসে মিনিমাম 6 মাসের মধ্যে, কিন্তু আরও একটা এই অধিবেশন কিন্তু বসতেই হবে, অর্থাৎ দুটো অধিবেশনের মধ্যে ম্যাক্সিমাম গ্যাপ থাকবে 6 মাস, বসতেই হবে। তার আগে বসা হয়, কারণ 3টে অধিবেশন হয় প্রত্যেক বছর। তো সেই অধিবেশনগুলোর ক্ষেত্রে 6 মাসের বেশি গ্যাপ থাকবে না। এই বিষয়টা প্রথম সংশোধনীতে আসে, এবং সেখানে কি হচ্ছে, 9 শিডিউল, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 9 শিডিউল কিন্তু এখানে যোগ হচ্ছে 1951 সালে, পরের বছরই সংবিধান সংশোধনী, সেটা হচ্ছে প্রথম সংশোধনী। এরপর গুরুত্বপূর্ণ হচ্ছে সেভেন্থ অ্যামেন্ডমেন্ট 1956 সালে, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি 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 ইম্পর্ট্যান্ট। আমরা ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিতে পড়েছি যে বিভিন্ন কমিটি ছিল, তো সেই সমস্ত কমিটির ক্ষেত্রে
এই লাস্ট অন্ধ্রপ্রদেশ রাজ্যটা কিন্তু 1956 সালে ভাষার ভিত্তিতে গঠিত এবং তারপরেই সংবিধান সংশোধন করে দেওয়া হয় এবং সেখানে বলা হচ্ছে কি একই ব্যক্তি একাধিক রাজ্যের রাজ্যপাল হতে পারবেন। আমরা দেখেছি বারবার যে একই ব্যক্তিকে অ্যাডিশনাল চার্জ বিভিন্ন সময় দেওয়া হয় দুটো রাজ্যের ক্ষেত্রে বা কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে। একটা কেন্দ্রশাসিত অঞ্চলের আবার এক রাজ্যে দুটো এলাকাতেই একই সাথে একজন মাত্র ব্যক্তি দুটো এলাকারই রাজ্যপাল হতে পারেন। এটা আসছে এখানে এবং লোকসভার আসন সংখ্যা নির্দিষ্ট করা হয় 500 থেকে 520 করা হয়। 500 জন সংসদ রাজ্যগুলি থেকে 20 জন কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নির্বাচিত হতে পারবেন। এই বিষয়টা এখানে আনা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 9th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1960 সালে হচ্ছে প্রভিশন রিগার্ডিং ট্রান্সফার অফ বেরুবারি ইউনিয়ন এরিয়াস টু পাকিস্তান। এটাও আমরা কিন্তু ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিতে পড়েছি। লক্ষ্মীকান্ত থেকে আমরা ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিতে পড়েছি যে ট্রান্সফার অফ বেরুবারি ইউনিয়ন ওয়েস্ট বেঙ্গল এরিয়াস টু পাকিস্তান। তো এই যে হস্তান্তর করা একটা আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে কোনো এলাকা হস্তান্তর করতে গেলে এই যে 2/3 মেজরিটি সিম্পল মেজরিটিতে হয় না, স্পেশাল মেজরিটি প্রয়োজন। 2/3 মেজরিটি এবং অর্ধেকের বেশি আসন। তো এই অর্ধেকের বেশি ভোট তো এই যে বিষয়টা স্পেশাল মেজরিটি থাকতে হবে তবে কোনো এলাকা আমাদের দেশ থেকে অন্য দেশের দেয়া যাবে। এই বিষয়টা আসছে 9th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1960-তে। এবার 10th অ্যামেন্ডমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 10th 1961-তে হচ্ছে দাদরা নগর হাভেলি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট 10th। তারপরে 12 এখানে শুধুমাত্র সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণগুলোই দেওয়া আছে, এখানে বাদ দেওয়ার কোনো জায়গাই নেই, প্রত্যেকটা এখান থেকে পড়তে হবে, মনে রাখতে হবে। গোয়া, দামন, দিউ কেন্দ্রশাসিত অঞ্চল এইগুলো সবকটা কিন্তু আমরা ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিতে পড়ে এসেছি যে কত সালে কোন এলাকাগুলো ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছিল। গোয়া, দমন, দিউ কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হচ্ছে 1962-তে। 13th সংশোধনে নাগাল্যান্ড 16তম রাজ্যের মর্যাদা পাচ্ছে 1962-তে। 15তম সংশোধন 1963। হাইকোর্টের বিচারপতিগণের কার্যকালের মেয়াদ 60 থেকে বাড়িয়ে 62 করা হচ্ছে 1963-তে। এরপর 21st অ্যামেন্ডমেন্ট 1967। সিন্ধি ভাষাকে 8th শিডিউলে স্থান দেওয়া হচ্ছে, সিন্ধি ল্যাঙ্গুয়েজকে 8th শিডিউলে স্থান দেওয়া হচ্ছে। 24তম সংশোধনী এর আগে আমরা দেখেছি সংবিধানের সকল অংশ সংশোধন করা যাবে বলা হয়, মৌলিক অধিকার সহ সকল অংশ সংশোধন করা যাবে। 24তম সংশোধনী 1971 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে যদিও এটা স্থান পায়নি, পরবর্তী সময়ে অংশটা বাদ দেওয়া হয়, বলা হয় যে 1973-এ কেশবানন্দ ভারতী মামলা, সেখানে কিন্তু বলা হচ্ছে যে বেসিক স্ট্রাকচার ছাড়া কিন্তু সংশোধন বেসিক স্ট্রাকচারের সংশোধন কিন্তু সম্ভব নয়। সবই করতে পারে সংশোধন, মৌলিক অধিকারও করতে পারে পার্লামেন্ট, কিন্তু বেসিক স্ট্রাকচারে করতে পারে না, সেটা পরে আসছে। কিন্তু 24তম সংশোধনীতে কিন্তু কোনো বেসিক স্ট্রাকচারের কথা বলা হয়নি, সেখানে বলা হয়েছিল সমস্ত পার্লামেন্টের হাতে পুরো পাওয়ার আছে সমস্ত সংবিধানকে পাল্টে দেওয়ার, সেটা বলা হয়েছিল 24তম সংশোধনী। এই জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় 24তম সংশোধনীটা। এরপর 26th অ্যামেন্ডমেন্ট 1971 26তম সংশোধনী 1971। Then Prime Minister Indira Gandhi argued the case for abolition based on equal rights for all citizens and the need to reduce the government's revenue deficit, abolish the privacy purses and privilege of the former rule of princely states. তো ইকুয়াল রাইটের কথা বলা হয় সমস্ত সিটিজেনের, এবং সেই জন্য কি হয় প্রিন্সলি স্টেটদের যে পুরাতন নিয়মগুলো ছিল সেইগুলো কিন্তু অ্যাবলিশ করে দেওয়া হয়, চেঞ্জ করে দেওয়া হয় অনেক কিছু। 1971-এই কিন্তু হচ্ছে 24তম 26তম এগুলো কিন্তু 1971-এ। এবার 31তম সেখানে কি বলা হচ্ছে লোকসভার আসন সংখ্যা 525 থেকে বাড়িয়ে 545 করা হচ্ছে 1973-এ। খুব গুরুত্বপূর্ণ, বর্তমানে এইটাই রয়েছে, কিন্তু 552 যদিও, কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে 545। সিকিম রাজ্যের মর্যাদা পাচ্ছে 35th। এটা কিন্তু বারবার পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়, কারণ সিকিম অনেক পরে রাজ্যের মর্যাদা পাচ্ছে। ছৌগিয়াল ডাইনেস্টি ছিল সেখানে সিকিমের ক্ষেত্রে, এবং তারা অনেক পরে ভারতবর্ষে যোগদান করছে। তো 35তম সংবিধান সংশোধনী 1974-এ সিকিম কিন্তু রাজ্যের মর্যাদা পাচ্ছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং 36th অ্যামেন্ডমেন্ট তার পরের বছরই 1975-এ পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পাচ্ছে। এখানে সহযোগী রাজ্য, এখানে পূর্ণাঙ্গ রাজ্য, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। 1975-এ ফুল ফ্লেজড স্টেট, যেটা ফুল ফ্লেজ স্টেট, আমরা কিন্তু কোয়েশ্চেনের দিকে খুব গুরুত্ব সহকারে দেখে পড়ে কিন্তু অ্যান্সার করতে হবে। ফুল ফ্লেজ স্টেট লেখা থাকলে তবে কিন্তু সেটা 75 হবে, অনলি স্টেট কিন্তু নয়। ফুল ফ্লেজ স্টেট হচ্ছে কিন্তু 1975-এ, এবং সেটা 36তম সংবিধান সংশোধনীতে। এরপর
সবচেয়ে গুরুত্বপূর্ণ সংশোধনী মিনি কনস্টিটিউশন, 42তম সংশোধনী 1976। অন্য কোথা থেকে কোশ্চেন থাকুক না থাকুক, 42nd অ্যামেন্ডমেন্ট থেকে কিন্তু একটা প্রশ্ন প্রত্যেক বছর থাকবে। খুবই গুরুত্বপূর্ণ। 3টে শব্দ যোগ হচ্ছে প্রস্তাবনাতে। প্রস্তাবনা প্রথমবার এবং শেষবারের জন্য সংশোধন হয়েছিল এই সময় 42তম সংশোধনী 1976-এ। পর থেকে প্রস্তাবনাতে আর কোনো পরিবর্তন হয়নি। প্রস্তাবনাতে একবারই পরিবর্তন হয়েছে এবং সেটা এই সময়। কি 3টে শব্দ যোগ হয়েছে? সেকুলার, সোশ্যালিস্ট, ইন্টিগ্রিটি অব দ্য নেশন। খুব গুরুত্বপূর্ণ। সেকুলার, সোশ্যালিস্ট, ইন্টিগ্রিটি অব দ্য নেশন, এটা 42তম সংশোধনীতে যোগ হচ্ছে। ভেরি 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 ইম্পর্টেন্ট। এবং মৌলিক কর্তব্য অ্যাড করা হচ্ছে। মৌলিক কর্তব্য আগে ছিল না। সংবিধান তৈরির সময় কিন্তু কোনো ফান্ডামেন্টাল ডিউটির কথা বলা ছিল না এবং এটা ছিল একটা ভুল। সেটা বলা হয়েছিল এই সংবিধান সংশোধনীর সময়, যে সংবিধান প্রণেতারা কিন্তু এটা বড় ভুল করেছিলেন। যাই হোক, তো সেটা যোগ করা হচ্ছে এই 42তম সংবিধান সংশোধনী 1976-এ এবং সেটা রাখা হচ্ছে 51 এই ধারাতে। শিক্ষাকে কেন্দ্রীয় তালিকা থেকে বের করে কনকারেন্ট লিস্টে আনা হচ্ছে, যুগ্ম তালিকাতে আনা হচ্ছে শিক্ষাকে। ভেরি 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 ইম্পর্টেন্ট। আগে কিন্তু শিক্ষা শুধুমাত্র কেন্দ্রের হাতে ছিল। শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে নিয়ম কানুন আনা পুরোটাই কেন্দ্রের হাতে ছিল। সেটা কনকারেন্ট লিস্টে আনা হচ্ছে। এটা কিন্তু শুধু রাজ্যের হাতে ছাড়া হচ্ছে না, কনকারেন্ট লিস্টে আনা হচ্ছে। অর্থাৎ কেন্দ্রও নিয়ম তৈরি করতে পারে, রাজ্যও তৈরি করতে পারে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটাও কিন্তু যোগ হচ্ছে 1976-এ 42তম সংশোধনীতে। নির্দেশমূলক নীতির গুরুত্ব বৃদ্ধি করা হয়। মৌলিক অধিকার অপেক্ষা অধিকতর গুরুত্ব পায়। অর্থাৎ নির্দেশমূলক নীতি, যেটা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, তার গুরুত্বটা আসছে। লোকসভা ও বিধানসভার কার্যকালের মেয়াদ 5 বছর থেকে 6 বছর করে দেওয়া হয়েছিল এখানে। লোকসভার বিধানসভার কার্যকালের মেয়াদ 5 বছর থেকে 6 বছর। আচ্ছা, 1976-এ এই যে সংবিধান সংশোধনী 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এখানে কিন্তু সংবিধানের বিরাট পরিবর্তন করে দেওয়া হয়েছিল। এবং কেন হয়েছিল? তার কারণ 1975-এর এমার্জেন্সি। খুব গুরুত্বপূর্ণ এবং খুব কন্ট্রোভার্সিয়াল একটা এমার্জেন্সি, লাস্ট এমার্জেন্সি ডাকা হয়েছিল এখনও পর্যন্ত, যেটা ইন্টারনাল ডিস্টারবেন্সের অজুহাত দেখিয়ে। তো তার পরের বছরই কিন্তু এই সংবিধান সংশোধনীটা আনা হচ্ছে এবং সেখানে কিন্তু অনেক কিছু পরিবর্তন করে দেওয়া হয়েছে। যদিও পরে সেগুলো আবার চেঞ্জ করা হয় 44তে গিয়ে। এখানে যে ভুল করা হয়েছিল সেগুলো চেঞ্জ করা হয়। তো সেই ভুলের মধ্যে একটা ছিল 6 বছর, 5 বছর থেকে 6 বছর করে দেওয়া হয়েছিল লোকসভাতে সময়কাল আর রাজ্যের সময়কালও। প্রভিশন ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিবিউনাল ফর পাবলিক সার্ভেন্ট, পাবলিক সার্ভেন্টদের ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিবিউনাল গঠনের কথা বলা হয়েছিল। রাষ্ট্রপতি মন্ত্রিসভার সুপারিশ মানতে বাধ্য, এটা বলা হয়েছিল। কেন্দ্রীয় সরকার আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে কোনো রাজ্যে সশস্ত্র বাহিনী পাঠাতে পারে, এটা পরে বাতিল করা হয়। তো এইটাও একটা ভুল ছিল, যে কোনো রাজ্যে সশস্ত্র বাহিনী পাঠাতে পারে কেন্দ্রীয় সরকার, পরে এটা পরিবর্তন করে দেওয়া হয়। 42তম সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয়। বারবার জিজ্ঞাসা করা হয়, খুব সবসময় ফিরে আসে কথাটা, মিনি কনস্টিটিউশন, 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1976। এরপর আসছে 44তম সংশোধন। 42তম সংবিধান সংশোধনীতে যা যা ভুল করা হয়েছিল সেগুলো 44তম সংবিধান সংশোধনীতে কিন্তু শুধরে নেওয়া হয় 1978 সালে। সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আগে মৌলিক অধিকারের মধ্যে ছিল, এতদিন পর্যন্ত ছিল, 1978-এর আগে পর্যন্ত ছিল এটা মৌলিক অধিকার। কিন্তু সেটা বাদ দিয়ে 300 ধারাতে আনা হয়েছে 44তম সংবিধান সংশোধনীকে। মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে সম্পত্তির অধিকার, সেটা মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে আইনগত অধিকার বা লিগ্যাল রাইটের মর্যাদা দেওয়া হয়েছে। এটাও জিজ্ঞাসা করা হয়, লিগ্যাল রাইট এর মধ্যে আনা হয়েছে এবং সেটা কোথায় রাখা হয়েছে? 300 নম্বর আর্টিকেলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট অনুযায়ী আটক করে রাখার সময়সীমা 3 মাস থেকে কমিয়ে 2 মাস করা হয়। তো সন্দেহজনক কোনো ব্যক্তি, যে এই ব্যক্তি গোলমাল করতে পারে বা কোনো সমস্যা হতে পারে, তাকে নিয়ে প্রিভেন্টিভ ডিটেনশন যে অ্যাক্ট, সেটা 3 মাস থেকে কমিয়ে 2 মাস করা হয়। লোকসভা বিধানসভার কার্যকাল 5 বছর করা হয়। খুব গুরুত্বপূর্ণ। আগে 6 বছর করে দেওয়া হয়েছিল, 44তমতে এটা ঠিক করে নেওয়া হচ্ছে, 5 বছর করে নেওয়া হচ্ছে, যেটা এখনও পর্যন্ত চলছে। ক্যাবিনেটের লিখিত অনুমতি ব্যতীত জরুরি অবস্থা ঘোষণা করা যাবে না। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এমার্জেন্সিতেও এটা জেনেছি যে 44তম সংবিধান সংশোধনীতে এটা ঠিক করে দেওয়া হয়েছিল যে ক্যাবিনেট, মন্ত্রিসভা লিখিত অনুমতি, শুধুমাত্র কথিত কোনো নয়, লিখিত অনুমতি ছাড়া কিন্তু এমার্জেন্সি ডাকা যাবে না।
এটা আসছে 44তম সংশোধনীতে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। The right to protection in respect of conviction for offences, Article 20, and protection of life and personal liberty, Article 21, and liberty of the press were restored. Article 20 protection, Article 20, Article 21 এবং প্রেসের যে ক্ষমতা, প্রেসের যে স্বাধীনতা সেটাকে ফিরিয়ে আনা হয়। তো এই বিষয় উল্লেখ্য 1975-এ ওই যে এমার্জেন্সি রাখা হয়েছিল, তখন কিন্তু প্রেস যেন ছাপতে না পারে, প্রেসের একটা সেন্সরশিপ আনা হয়েছিল, ঠিক ব্রিটিশ আমলের মতো করেই। তো সেটাকেও বন্ধ করা হচ্ছে কিন্তু এই 44তম সংবিধান সংশোধনীতে। খুব গুরুত্বপূর্ণ। যা যা ভুল করা হয়েছিল 42তমতে, সেই ভুলগুলো শুধরে নেওয়া হচ্ছে 44তম সংবিধান সংশোধনীতে, এবং সেখানে আরও কিছু নতুন বিষয়ও অ্যাড করা হচ্ছে। এগুলো কিন্তু মনে রাখতে হবে কোনগুলো কখন এসেছিল। প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট থেকেও প্রশ্ন করা হয়। সব কটাই গুরুত্বপূর্ণ এখানে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ 52nd, দল ত্যাগ বিরোধী আইন 1985, খুব গুরুত্বপূর্ণ 52তম সংবিধান সংশোধনী। দল ত্যাগ বিরোধী অর্থাৎ একজন প্রার্থী যিনি ভোটে দাঁড়িয়েছেন, কোনো একটা দল থেকে ভোটে দাঁড়িয়েছেন এবং জিতেছেন ভোটে, তিনি কিন্তু ভোটে জেতার পর তার দলটা পাল্টাতে পারছেন না, তাকে কিন্তু পদত্যাগ করতে হচ্ছে, সেই দল থেকে বেরিয়ে আসতে হচ্ছে, তবে তিনি দলটা পাল্টাতে পারছেন। অ্যাজ এ এমএলএ অর অ্যাজ এ এমপি থেকে তিনি কিন্তু একটা দল থেকে অন্য দলে যেতে পারেন না। খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এটা দল ত্যাগ বিরোধী আইন, খুব গুরুত্বপূর্ণ। 10 শিডিউল কিন্তু যুক্ত হচ্ছে। 10 শিডিউলে কিন্তু এটা রয়েছে। 10 শিডিউল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এক দলের হয়ে ভোট জেতার পর, জিতে যাওয়ার পর তিনি দল চেঞ্জ করে অন্য দলে যাবেন, সেটা কিন্তু হবে না। তিনি যেতে পারেন, কিন্তু তিনি আর ওই ভোটে জেতা প্রার্থী হিসেবে যেতে পারছেন না। তো খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা অ্যাড হচ্ছে এই সময়। এবং 53rd অ্যামেন্ডমেন্ট 1986, মিজোরামকে 23তম রাজ্যের মর্যাদা দেওয়া হচ্ছে। 55তমতে অরুণাচলকে দেওয়া হচ্ছে রাজ্যের মর্যাদা। 56তে গোয়াকে পূর্ণাঙ্গ রাজ্য, এতদিন পর্যন্ত ইউনিয়ন টেরিটরি ছিল, 1987তে রাজ্য হিসেবে উঠে আসছে গোয়া। 58তম সংশোধনীতেই সংবিধানে হিন্দি সংস্করণ করা হচ্ছে। এখান থেকেও প্রশ্ন করা হয়। 58তম সংবিধান সংশোধনীতে অথরিটেটিভ ভার্সন অফ কনস্টিটিউশন ইন হিন্দিতে আনা হচ্ছে কনস্টিটিউশনে। এরপরে আসছে 1961, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 1989তে 61তম সংবিধান সংশোধনী, যেখানে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হচ্ছে। 1989 সালটাও গুরুত্বপূর্ণ, এবং 61তম সংবিধান সংশোধনী, এবং এটা হয়েছিল রাজীব গান্ধীর সময়, এটাও জিজ্ঞাসা করা হয়। এরপর 65তম সংবিধান সংশোধনী 1990, ন্যাশনাল কমিশন ফর SC/ST ওয়াজ গিভেন কনস্টিটিউশনাল স্ট্যাটাস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 1990 65তম সংবিধান সংশোধনীতে ন্যাশনাল কমিশন ফর ST অ্যান্ড SC যেটা ছিল, তাকে কিন্তু সংবিধানে স্বীকৃত বডি হিসেবে আনা হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ। ভূমি সংস্কার আইন কঠোর কার্যকরী করা হচ্ছে 1990তে 66তম সংবিধান সংশোধনীতে, এবং দিল্লিকে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি মর্যাদা দেওয়া হচ্ছে 69তম সংবিধান সংশোধনী 1992তে, খুব গুরুত্বপূর্ণ, খুব খুব গুরুত্বপূর্ণ। দিল্লিকে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরির মর্যাদা দেওয়া হচ্ছে। এবার 71তম সংবিধান সংশোধনী 1992 সালে অনেকগুলো হয়েছিল। মণিপুরি, কোঙ্কনি এবং নেপালি ভাষাকে 8 শিডিউলে কিন্তু স্থান দেওয়া হচ্ছে। ভাষাগুলোকে আনা হচ্ছে 8 শিডিউলে কিন্তু সমস্ত ভাষা নেই। তো খুব গুরুত্বপূর্ণ, এই সময়ে কিন্তু ভাষাগুলো আনা হচ্ছে। এরপর 72তম 1992তে ত্রিপুরা বিধানসভায় এসটিদের জন্য আসন সংরক্ষণ করা হচ্ছে। আর গুরুত্বপূর্ণ 73 এবং 74তম, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 1992তে এসেছিল পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে আনা হচ্ছে এই 11 শিডিউলে। 11 শিডিউলটাও গুরুত্বপূর্ণ। 11 শিডিউল আসছে 73তম সংবিধান সংশোধনী 1992তে, 11 শিডিউল আসছে, এবং সেখানে 33.3% আসন সংরক্ষণ করা কথা বলা হচ্ছে মহিলাদের জন্য পঞ্চায়েতের ক্ষেত্রে। আর পৌরসভার 74তম সংবিধান সংশোধনী যোগ হচ্ছে 12তম শিডিউল, যোগ হচ্ছে 12 শিডিউল, যোগ হচ্ছে পৌরসভা এবং নগরপালিকার ক্ষেত্রে। এই সমস্তই হয়েছিল 1992 সালে 73 এবং 74তম সংবিধান সংশোধনীতে। এরপর 84th অ্যামেন্ডমেন্ট 2001, এখানে কি হচ্ছে, লোকসভা বিধানসভার অঞ্চল পরিবর্তন করা হচ্ছে, অর্থাৎ ডিলিমিটেশন কমিশন আসছে। ডিলিমিটেশন কমিশনের ক্ষেত্রে এলাকা পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে, এবং 2026 পর্যন্ত ফিক্সড রাখা হচ্ছে। আমরা ডিলিমিটেশন কমিশনের কথা জেনেছি। ইলেকশন কমিশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, লাস্ট এটা হয়েছিল 2001 সালে 84তম সংবিধান সংশোধনীর ক্ষেত্রে করা হয়েছিল, এবং
এটাকে 2026 পর্যন্ত ফিক্স রাখার কথা বলা হয়েছিল। এরপর 85তম সংশোধনী 2001, প্রোভাইডেড কনসিকুয়েন্সিয়াল সিনিয়রিটি ইন কেস অফ প্রমোশন ফর দ্য গভর্নমেন্ট সার্ভেন্ট। গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে প্রমোশনের বিষয়টা কিন্তু 85তম সংশোধনীতে 2001-এ এখানে এসেছিল। সিনিয়রিটির ভিত্তিতে যে প্রমোশনের বিষয়টা সেটা কিন্তু এসেছিল। এরপর খুব গুরুত্বপূর্ণ 86তম সংবিধান সংশোধনী 2002, 86th অ্যামেন্ডমেন্ট। 6 থেকে 14 বছর শিশুদের অবৈতনিক আবশ্যিক শিক্ষা মৌলিক অধিকারের স্বীকৃতি পাচ্ছে। 21-এর এ ধারা যোগ হচ্ছে এখানে, 21-এর এ আর্টিকেল যোগ হচ্ছে। 6 থেকে 14 বছর বয়সী যে শিশু তাদের শিক্ষা কিন্তু বাধ্যতামূলক করা হচ্ছে এবং অবৈতনিক, কোনো অর্থ খরচ করতে হবে না, ফ্রি এডুকেশন 6 থেকে 14 বছর শিশুদের জন্য এটা করা হচ্ছে 86তম সংবিধান সংশোধনী 2002-তে। এরপর 89th অ্যামেন্ডমেন্ট 2003, এসটি এসসি যারা রয়েছেন উপজাতিদের জন্য পৃথক করা হচ্ছে জাতীয় কমিশন। এর আগে আমরা দেখলাম 1990-তে আসছে, এসসি এসটি কমিশনকে কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেওয়া হচ্ছে এবং এখানে কি করা হচ্ছে, দুটো আলাদা আলাদা কমিশন করে দেওয়া হচ্ছে। এসটিদের জন্য আলাদা কমিশন, এসটিদের জন্য, এসসিদের জন্য আলাদা কমিশন 2003 সালে 89তম সংবিধান সংশোধনীতে আনা হচ্ছে। এরপর 91st অ্যামেন্ডমেন্ট, এখানে কি করা হচ্ছে, দলত্যাগ বিরোধী আইনে কিছু পরিবর্তন আনা হচ্ছে। এর আগে আমরা দেখেছি দলত্যাগ বিরোধী আইন 1985-তে এসেছিল 52 অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে, সেখানে দলত্যাগ বিরোধীর নিয়ম তৈরি করা হয়েছিল একটা। এখানে সেখানে নিয়মে কিছুটা পরিবর্তন আনা হচ্ছে। কি আনা হচ্ছে, মন্ত্রী সংখ্যা মোট সদস্যের বিধানসভার 15% বেশি হবে না, এটাও কিন্তু আনা হচ্ছে। এইখান থেকে প্রশ্ন করা হয়, দুটো জিনিস এখানে অ্যাড হচ্ছে। দলত্যাগ বিরোধী আইনে কঠোর করা হয় কেন, এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। দলত্যাগ বিরোধী আইন যেটা রয়েছে সেক্ষেত্রে ওই একজন দুজনের ক্ষেত্রে দল যদি ত্যাগ হয় সেক্ষেত্রে কিন্তু তাদেরকে এই আইনের বলে তাদেরকে বাদ দেওয়া হয়, এটা বলা হয়েছিল দল ত্যাগ আইনে। কিন্তু যদি কোনো দলের 2/3 মেম্বার অন্য দলে চলে যান, 2/3 মেম্বার যদি অন্য দলে চলে যান, তাহলে সেখানে দল ত্যাগ বলে সেটাকে ধরা হবে না। খুব গুরুত্বপূর্ণ বিষয়। ঘোড়া কেনা বেচার কথা বলা হয়, খুব গুরুত্বপূর্ণ। এইটা কিন্তু 91তম সংবিধান সংশোধনী 2003-এ আসছে, যে কোনো দলের ক্ষেত্রে একটা দল থেকে একটা দলে যদি সদস্য ভোটে জিতে আসার পরও যদি 2/3 মেম্বার যদি সেখানে চলে যায়, তাহলে কিন্তু সেটা বৈধ বলে ধরে নেওয়া হবে। এটার অনেক সমালোচনা করা হয় বিভিন্ন ক্ষেত্রে, এটা আমরা দেখতেও পাই বিভিন্ন সময়। ভোটে জেতার পর দল ত্যাগ করছে একসাথে অনেকজন। তো খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা হয় যে 15%-এর বেশি হবে না। লোকসভা বিধানসভার ক্ষেত্রে মন্ত্রীদের সংখ্যা, মোট যে সদস্য, মোট যে বিধানসভার স্ট্রেংথ, তার 15%-এর বেশি কখনোই হবে না মোট মন্ত্রীদের সংখ্যা। যতজন মন্ত্রিত্ব পাচ্ছেন তারা এই 15%-এর ভেতরই হবে। তাদের অর্থাৎ মন্ত্রীদের সংখ্যা আনলিমিটেড, অনেক মন্ত্রী থাকবে, এরকম কিন্তু করা যায় না, 15%-এর বেশি করা যায় না। এটা এসেছিল 91st অ্যামেন্ডমেন্ট 2003-তে। এবার 92nd অ্যামেন্ডমেন্ট 2003, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 8 শিডিউলে 4টে নতুন ভাষা আসছে, সাঁওতালি, মৈথিলি, ডোগরি এবং বোড়ো এবং ডোগরি। তো এই 22টা টোটাল ল্যাঙ্গুয়েজ আসছে 8 শিডিউলে, যেগুলো সংবিধান স্বীকৃত ভাষা। যেটা আমরা, যে লেখাটা আমরা টাকার মধ্যে দেখতে পাই, টাকার পিছনের দিকটায় যে ভাষাগুলো লেখা থাকে, যে সংবিধান স্বীকৃত যে ভাষাগুলো, সেই 22টা ভাষা সংবিধান স্বীকৃত। এবং লাস্ট সাঁওতালি, মৈথিলি, বোড়ো এবং ডোগরি, এই 4টে ভাষা আসছে 92nd অ্যামেন্ডমেন্ট 2003-তে। এরপর 93rd অ্যামেন্ডমেন্ট 2006, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ওবিসিদের জন্য 27% সংরক্ষণ সংবিধানে 15 ধারা সংশোধন করে আনা হচ্ছে 2006-এ। 94-তে বলা হচ্ছে কি, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ আদিবাসী কল্যাণে একজন মন্ত্রী থাকবেন, আদিবাসীদের জন্য উন্নয়ন মন্ত্রী থাকতে হবে এখানে বলা হচ্ছে। 95 সংশোধনী কি বলা হচ্ছে, লোকসভা বিধানসভা এসটি সদস্যের জন্য 10 বছর সংরক্ষণ ব্যবস্থা বাড়ানো হচ্ছে, 2010 থেকে 20 পর্যন্ত করানো হচ্ছে। লোকসভা বিধানসভায় যারা এসটি সদস্যের সংখ্যা, সংরক্ষণ ব্যবস্থাটাকে আরও 10 বছরের জন্য বাড়িয়ে দেওয়া হচ্ছে। ওড়িয়া পরিবর্তে উড়িয়া শব্দটা ব্যবহার করা হচ্ছে 2011 সালে 96th অ্যামেন্ডমেন্টে। 97-তে বলা হচ্ছে কি, ইউনিয়ন শব্দটির শেষে কোঅপারেটিভ সোসাইটি শব্দটা যুক্ত হচ্ছে। কোঅপারেটিভ সোসাইটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 97 অ্যামেন্ডমেন্ট 2012। 98-তে কি বলা হচ্ছে,
হায়দ্রাবাদ কর্ণাটক অঞ্চলে উন্নয়নের জন্য কর্ণাটক রাজ্যপালকে ক্ষমতা দেওয়া হচ্ছে, রাজ্যপালের হাতে ক্ষমতা দেওয়া হচ্ছে, এটা বলা রয়েছে। 99th অ্যামেন্ডমেন্ট একটি কী বলা হচ্ছে, ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন গঠিত হচ্ছে, জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন, কিন্তু পরবর্তীকালে এটা বাতিল হয়ে যায়। অর্থাৎ জুডিশিয়ারিতে যে আমরা কলেজিয়াম সিস্টেমের ক্ষেত্রে নিয়োগের কথা বলা হয়, অর্থাৎ হাইকোর্ট সুপ্রিম কোর্টে যে পদ্ধতিতে নিয়োগ হয় কলেজিয়াম সিস্টেম, সেটা আমরা পড়েছি হাইকোর্ট সুপ্রিম কোর্টে, সেই কলেজিয়াম সিস্টেমকে পরিবর্তন করে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন আনা হয়, কিন্তু পরবর্তীকালে আবার দেখা যায় সেটা বাতিল হয়ে যাচ্ছে। 100th অ্যামেন্ডমেন্টে কী হচ্ছে, ভারত বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় হচ্ছে 100তম সংবিধান সংশোধনীতে। ছিটমহল বিনিময় খুব গুরুত্বপূর্ণ। 2015 সালে 100th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটা হয়েছিল, যেহেতু 100তম সেটার জন্যও গুরুত্বপূর্ণ, এবং এই ছিটমহল বিনিময় অর্থাৎ এলাকা অদল বদল করা যেটাকে বলা হয়, তো সেই বিষয়টা কিন্তু এখানে হয়েছিল। এরপর 101তম সংবিধান সংশোধনী 2017 সালে এসেছিল। জিএসটি চালু হয়েছিল 1 জুলাই 2017 থেকে, যার জন্য কিন্তু 1 জুলাই কিন্তু এই জিএসটি দিবস হিসেবে এটা পালন করা হয়। তো যাই হোক, খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলোচনা করলাম। এইখান থেকে কিন্তু পরীক্ষাতে একটা প্রশ্ন অবশ্যই করা হয়। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট থেকে প্রিলিমস হোক, মেন্সে তো অজস্র প্রশ্ন থাকে। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট থেকে কত সালে করা হয়েছিল এবং কোন বিষয়ের উপর করা হয়েছিল এবং কততম সংবিধান সংশোধনী ছিল সেটা। খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। অত্যন্ত মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে এটা কিন্তু পড়তে হবে। তো এই অধ্যায়টা এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।